স্বাগত আপনাকে। আমি মামুনুর রহমান খান আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা অনুষ্ঠান খোলা মঞ্চ দেখার জন্য। ওষুধ জীবন রক্ষাকারী একটি পণ্য, কিন্তু জীবন রক্ষাকারী এই ওষুধ যখন জীবন হানির কারণ হয়ে দাঁড়ায় তা হয় খুবই ভয়ঙ্কর, যা আমাদের দেশে মাঝে মধ্যেই ঘটছে। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে ৮০-র দশকে বিষাক্ত প্যারাসিটামল খেয়ে দেশে প্রায় হাজারো শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ১৯৯৩ সালে প্রাণসংহারী ওষুধ উৎপাদনের অভিযোগে অ্যাডফ্লেম ফার্মার বিরুদ্ধে মামলা করা হয়। এমন একটি স্পর্শকাতর মামলার রায় হতে কেটে যায় ২১ বছর। এ ধরনের বেশ কিছু মামলা এখনও বিচারাধীন রয়েছে। সম্প্রতি সংসদীয় কমিটির প্রতিবেদনের ভিত্তিতে করা একটি রিটের নিষ্পত্তি করতে যেয়ে সর্বোচ্চ আদালত ২০টি ওষুধ তৈরির কোম্পানিকে তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দেয় এবং একই সাথে আরও ১৪টি ওষুধ প্রস্তুতকারী কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। এ তো গেল এই খাতের যে ঝুঁকির দিকগুলো রয়েছে তার একটি অংশ। অন্যদিকে এই শিল্পের কিন্তু অনেক সম্ভাবনাও রয়েছে। তো দেশের ওষুধ শিল্পের সমস্যা এবং সম্ভাবনার দিকগুলো নিয়ে আজ আমরা খোলা মঞ্চে আলোচনা করতে চাই এবং এজন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক রশিদী মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবমা ফারুক। এছাড়াও আছেন ফার্মাসি কাউন্সিলের সাবেক সহসভাপতি সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকে দীপ্ত স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জনাব আবমা ফারুক, আপনাকে দিয়েই শুরু করতে চাই। সম্প্রতি সর্বোচ্চ আদালতের যেই রায়টি দেখেছি, তো সেটার আগে সংসদীয় কমিটি আপনাদেরকে দায়িত্ব দিয়েছিল ওষুধ প্রতিষ্ঠানগুলোর মান সম্পর্কে করতে, তো যার ভিত্তিতে আপনাদের প্রতিবেদনের ভিত্তিতেই আমরা এরকম একটি উচ্চ আদালত থেকে এরকম একটি রায় পেলাম। তো যদি একটু আপনাদের অভিজ্ঞতাটা আমাদের শেয়ার করেন। আমরা তো দেখলাম যে ২০টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সব রকম উৎপাদন বন্ধ এবং ১৪টিকে বলা হচ্ছে তারা যেন অ্যান্টিবায়োটিক না করে। আপনারা সব মোট ৮৪টি প্রতিষ্ঠানে আপনারা ঘুরেছেন। সার্বিক চিত্রটি কেমন কেমন পরিবেশ? আমি ধন্যবাদ। আমার মনে হয় যে এইটার আগে একটু ছোট্ট ভূমিকা দিয়ে নেওয়া দরকার। সেটা হলো যে আপনি যেটি বলছিলেন যে ৮০-র দশকে প্যারাসিটামলের বিষাক্ততার কারণে অনেকগুলো বাচ্চা মারা যায়। আমাদের হিসেবে প্রায় ৮০০-র মতো বাচ্চা তখন মারা গিয়েছিল। এগুলো রিপোর্টেড, যেগুলো রিপোর্টেড না তার নিশ্চয়ই আরও বেশি, এবং তাহলে সম্ভবত ১০০০ খানেক বা তার চেয়েও বেশি বাচ্চা মারা গিয়েছে। আমাদের দেশে রিপোর্টিংয়ের ব্যবস্থাটা খুব দুর্বল এবং অনেকেই আবার রিপোর্টিং করতেও চান না বা ব্যাপারটা বুঝেনও না। সেই কারণে আমার মনে হয় যে সংখ্যাটা অনেক বেশি হবে। তো এইটার মামলা হয়েছিল একটা, আপনি বলেছেন যে ৯৩-৯৪ সালে রায় হয়েছে, ২০১৫, অনেক দীর্ঘ সময় লেগেছে। কিন্তু ওই রায়টা হয়নি তখনও, মামলা চলাকালীনই ২০০৯ সালে আবারও একবার এই ঘটনাটা ঘটল। প্যারাসিটামল খেয়ে, আবারও বিষাক্ত প্যারাসিটামল খেয়ে অনেকগুলো বাচ্চা আবার মারা গেল। এখন বিষয় হলো যে একটা জনস্বাস্থ্যগত এইসব দুর্ঘটনাগুলো, এগুলো কিন্তু একটা জাতির জীবনে বারবার ঘটে না। সাধারণত যেটি হয় উন্নত বিশ্বেও মাঝে মধ্যে ছোটখাটো জনস্বাস্থ্যগত দুর্ঘটনা ঘটে এবং তারা ওখান থেকে শিক্ষা নিয়ে প্রোটেক্টিভ মেজারগুলো নিলে তারপরে সেটা আর ঘটে না। তো বাংলাদেশে দেখা গেল যে এই ঘটনাটি আবার ঘটলো এবং এটা আমাদের জন্য একটি বড় আশঙ্কার একটি বিষয় হয়ে দাঁড়ালো যে বারবার এই ঘটনাটা ঘটবে কেন। আমরা আমাদের দেখলাম যে জাতীয় সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে, তুমুল আলোচনা হয়েছে, এবং সেখানে আমাদের যারা মাননীয় এমপি বৃন্দ তারা বলছিলেন যে যেখানে আমরা ৯৭% ওষুধ নিজেরা উৎপাদন করি, আমাদের বার্ষিক যে চাহিদা, ওষুধের চাহিদা তার, এবং এটা পৃথিবী অনেক দেশই পারে না। অনেক উন্নত বিশ্বও কিন্তু এই ৯৭% অফ দি অ্যানুয়াল ডিমান্ড তার ওষুধ লোকালি ডোমেস্টিক প্রোডাকশন, এটা কিন্তু হয় না। আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, আপনি ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এটি সম্ভব না। কিন্তু আমাদের এখানে সম্ভব। আমাদের দেশে এই অসম্ভবকে সম্ভব করা গেছে। এখন বিষয়টা হলো যে এই যে বাইরেও আমরা ওষুধ পাঠাচ্ছি, আমরা এখন তো ১০৪টার দেশে রপ্তানি হচ্ছে, নিয়মিতভাবেই রপ্তানি করছি। আরো বেশ কিছু, আরো প্রায় ২২টার মতো কোম্পানি, আমরা ২২টার মতো দেশে আমরা ওষুধ রপ্তানির জন্য নিবন্ধিত হয়ে গেছি। তো এত সাকসেস, এর মধ্যে কেন প্যারাসিটামল সিরাপ খেয়ে বাচ্চা মারা যাবে? আমি যেখানে রপ্তানি করছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছালো বলেই তো ওষুধটা রপ্তানি হচ্ছে, তো সেখানে কেন এটা সম্ভব? তখন জাতীয় সংসদ থেকে একটা সিদ্ধান্ত হয় যে একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ দল এটা পরিদর্শন করুক এবং একটা নিরপেক্ষ রিপোর্ট প্রদান করুক।
তো যাই হোক, আমরা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, আমরা একটা টিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা সিনিয়র কিছু অধ্যাপক আমরা একত্র হলাম। আমি টিম লিডার হিসেবে সব জায়গায় গেছি। আমরা 246টা ওষুধ কোম্পানির তালিকা পেয়েছিলাম ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে, যে এই কোম্পানিগুলো আছে। তো আমরা মানে একেবারে দেশের এক মাথা থেকে আরেক মাথায় সমানে আমরা ঘুরলাম। এটা 2009 সালের শেষ দিকে এই কমিটিটা হয়েছিল, এবং তারপরে আমরা প্রথম রিপোর্টটা দেই, সেটা হল 2011 সালে। তো আমরা পেয়েছিলাম 193টা কোম্পানি, আমরা কিন্তু বাকিগুলো খুঁজে পাইনি। তার মানে এগুলো অনেকটা ওই অস্তিত্বই নেই, কাজীর গরু, মানে কেতাবে আছে গোয়ালে নেই। এবং নিশ্চয়ই ওগুলো থেকে কিছু লাভ তারা চেষ্টা করে অসাধু ব্যবসায়ীরা নেওয়ার জন্য। তা আমাদের কাছে কিন্তু এই জিনিসগুলো জানা ছিল না, যে ফ্যাক্টরি নাই অথচ ফ্যাক্টরির নাম আছে, সেখান থেকেও আবার কিছু টাকা পয়সা রোজগার করা কিভাবে সম্ভব। যাই হোক, তো 193টা ওষুধ কোম্পানির পরে অবশ্য আরো কয়েকটা ওষুধ কোম্পানি হয়েছে, প্রায় 7-8টা ওষুধ কোম্পানি নতুন হয়েছে আরো। তো আমরা ধরে নিচ্ছি যে 100-200-এর মতো ওষুধ কোম্পানি আছে। তো 193টা ওষুধ কোম্পানিকে আমরা ওই মাপকাঠিটা কি ছিল, আমরা দেখেছিলাম যে ওদের ওখানে ওষুধ উৎপাদনের জন্য যথাযথ যে ব্যবস্থা, ফেসিলিটিস, প্রোডাকশন ফেসিলিটি, সেটা আছে কিনা। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, আমি বাংলায় বলি ওটাকে উত্তম উৎপাদন কৌশল, ওই উত্তম উৎপাদন কৌশলে আমরা গিয়ে 1975-76 সালের যে স্ট্যান্ডার্ডটা, ওইটাকে নিয়েছিলাম। ওইটা কিন্তু এখন আপনি 2015 সালের বা তখনকার 2009 সালের ওইটা না, ওটাকে বলা হয় সিজিএমপি, কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তো কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস আমরা ইচ্ছা করি নেইনি, কারণ হলো যে তাইলে আমরা অনুন্নত দেশ হিসাবে, গরিব দেশ হিসাবে আমাদের কোম্পানিগুলোতে কিছু লিমিটেশন থাকবে, এটা আমরা ধরেই নিয়েছি। এবং আমরা বলছি যে ঠিক আছে, যদি মিনিমাম যে স্ট্যান্ডার্ডটা, WHO-র মিনিমাম স্ট্যান্ডার্ডটা যদি আমাদের কোম্পানি বজায় রাখতে পারে, তাতেই আমরা সন্তুষ্ট। এরপরে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। তো ওই মিনিমাম স্ট্যান্ডার্ডে আমরা করতে গিয়ে তখন আমরা ABCDEF এরকম বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করতে হয় তাদের সামর্থ্য অনুযায়ী, সবচেয়ে ভালোগুলো A এবং সবচেয়ে খারাপগুলো F। তো এখন যখন প্রতিবেদন আমরা জমা দিলাম 2011 সালে, তখন আমাদের ওখানে ওই সময়টাতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানি, বেশ কিছু ওষুধ কোম্পানি ছিল যেগুলো সাসপেন্ডেড অবস্থায় আছে, কিন্তু ভিতরে প্রোডাকশন হচ্ছে এবং সাসপেন্ডেড হওয়াতে বরং এদের জন্য সুবিধা, কারণ সরকার এদেরকে ধরতে পারে না, কারণ সাসপেন্ডেড। তখন ওরা যে ওষুধগুলো তৈরি করছে, মানহীন ওষুধ বাজারে বিক্রি হচ্ছে, এটা আমার সাসপেন্ডেড হওয়াই নাকি তাদের জন্য ভালো আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, 2011 সালে যখন জমা দেওয়ার পরে এই সংসদীয় স্থায়ী কমিটি তারা অনুরোধ করলেন, জনাব শেখ সেলিম MP, এটা সভাপতি, উনি খুবই আন্তরিক আমাদের কাছে মনে হয়েছে, এবং তিনি অনুরোধ করলেন যে আরেকবার শেষ দিকের যে কোম্পানিগুলো সেটাকে করা যায় কিনা, D, E এবং F, এই 3টা ক্যাটাগরি। তা আমরা ওই 3টা ক্যাটাগরিতে আবার পরিদর্শন করি। এবং আপনি জানেন যে বাংলাদেশে পরিদর্শন করা তো একটা খুব কঠিন কাজ, কারণ আমাদেরও মানে ছুটি নিতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, এটা টাইম কনজিউমিং, আর এগুলো বিশদভাবে একটু দেখতেও হয়। আমরা ঝুঁকি তো আছেই, সতর্কী করার পরেও তাদের তেমন পরিবর্তন হয়নি, কিছু সামান্য, অতি সামান্য পরিবর্তন। তো পরবর্তীকালে আমরা আবার যখন পরিবেশটা ভালো হয়ে আসলো, আমরা আবার শুরু করলাম 2016 সালে ফেব্রুয়ারি মাসে আমরা এটা জমা দিই। তো সেখানে ওই 84টি ওষুধ কোম্পানি, মানে পিছিয়ে পড়া 84টি ওষুধ কোম্পানি আমাদের মূলত টার্গেট ছিল। এবং সেখানে 3টি ক্যাটাগরিতে আমরা করি যে 20টি কোম্পানি এটা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ নাই, কারণ তাদের অবস্থা শোচনীয়, তখনও ছিল, এখনো শোচনীয়, এবং তাদের কোনো পরিবর্তন নন কেয়ারিং ধরনের একটা অ্যাটিটিউড। 14টা কোম্পানিকে আমরা বলেছিলাম যে এরা সাধারণ ধরনের ওষুধগুলো বানাবে, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ বানাতে পারবে না। কারণ হলো যে ওই অ্যান্টিবায়োটিক তৈরি করার জন্য যে আলাদা ধরনের ব্যবস্থা দরকার, রোগীর নিরাপত্তার দিকটা ভাবতে হবে, যেই কর্মীরা ওষুধ তৈরি করে তার কথা ভাবতে হবে, এবং একই সঙ্গে পরিবেশের নিরাপত্তার বিষয়টা ভাবতে হবে, যেন পরিবেশ নষ্ট না হয়, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক। তো সেই কারণে আমরা 14টা ওষুধ কোম্পানিকে বলি যে আমাদের কমিটি থেকে বলা হয় যে এগুলোকে অ্যান্টিবায়োটিক, কোনো রকম অ্যান্টিবায়োটিক বানাতে পারবে না। কারণ যেই 20টা এবং 14টা বললেন, এর বাইরেও তো আপনার আরো 50টাতে, আমি সেটাই বলছি, সেগুলোর কি অবস্থা দেখেছেন? 22টা গ্রুপ, 22টা কোম্পানির একটা গ্রুপ করা হলো, এবং সেখানে বলা হলো যে এদের যে ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটিতে অ্যান্টিবায়োটিক বানানো সম্ভব,
তারা সাধারণ ওষুধ তৈরি করবেন এবং সাধারণ অ্যান্টিবায়োটিকও তৈরি করবেন, কিন্তু তারা সাধারণ অ্যান্টিবায়োটিকের বাইরে পেনিসিলিন বা সেফালোস্পোরিন গ্রুপ এই দুইটা বানাতে পারবেন না, কারণ ওগুলোর জন্য উচ্চ প্রযুক্তি আর দরকার। একটু ভালো। তো এইটা 22টা, আর একটি কোম্পানিকে বলা হয় যে তারা মানব দেহে ব্যবহার্য ওষুধ বানাতে পারবেন না, তারা প্রাণী দেহে ব্যবহার্য ভেটেরিনারি মেডিসিন যেগুলো সেগুলো বানাতে পারবেন। আর একটি কোম্পানির 3টি কারখানা ছিল, তারা বেশ বড় কারখানা, মানে কোম্পানি একটা 3টা কারখানা, স্বাভাবিকভাবেই কোম্পানিটি বড়। তাদেরকে আমরা যেটি পরিদর্শন করিডোরে আমাদের যেটা মতামত ছিল, সেটা সুপারিশটা ছিল যে তারা সাধারণ ওষুধ বানাতে পারবেন, সাধারণ অ্যান্টিবায়োটিকও তারা বানাতে পারবেন, কিন্তু সেফালোস্পোরিন বা পেনিসিলিন গ্রুপ বানানো ঠিক হবে না। আর তার চাইতে মারাত্মক হলো যে তারা অ্যান্টি ক্যান্সার ওষুধ তৈরি করেন, যেখানে নাকি একটা হায়ার অ্যান্টিবায়োটিক তৈরি করার সুযোগ নেই, সেখানে তারা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করবেন কেন? এই বিষয়টা আমাদের কাছে খুবই আশ্চর্য মনে হয়েছে। এবং তারপরে আমরা আরো অবাক বিষয় লক্ষ্য করি যে আরেকটি ফ্যাক্টরিতে, আরেকটি কারখানাতে তারা হরমোন তৈরি করছেন। স্যার, এই ব্যাপারে আসবো, বিস্তারিত জানতে পারবো। একটু ডক্টর রশিদ মাহমুদ স্যার, আপনার কাছে একটু জানি যে এই যে ওষুধের যে উৎপাদন, বিক্রি, বিপণন, মজুদ, এগুলো সবই তো আইনের দ্বারা স্যার নিয়ন্ত্রিত হয়, এবং আমাদের ওষুধ প্রশাসন আছে। এগুলোর পরেও এই যে নিম্নমানের ওষুধ এবং ভেজাল ওষুধ, এগুলো কেন বাজারজাত হচ্ছে? আচ্ছা, আমি একটু অন্যভাবে যাই। প্রথম কথাটা হচ্ছে, ডাক্তার ঔষধ প্রেসক্রাইব করে, জনগণ সেটা রিলায়েবল ভেবেই খায়। এখন প্রশ্নটা হচ্ছে, এই ওষুধটার মান নিয়ন্ত্রণের দায়িত্ব কার? মান নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু সরকারি এজেন্সির। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা সংস্থা আছে সরকারের আওতায়, তাদের এটা। আরেকটু আগে যদি আমরা যাই, আজকে থেকে ধরেন 50, 60, 70 বছর আগে যদি আমরা যাই, তখন কিন্তু ডাক্তাররা নিজেরাই মেট্রিকা মেডিকা দেখে তারা নিজেরাই ওষুধ করে ডিসপেন্স করত। তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এখন আর ওই সিস্টেমটা ওয়ার্ক করে না। সুতরাং চিকিৎসার জন্য যেটা আমার দরকার, সেটা দুইটা জিনিস, মান নিয়ন্ত্রণ এবং সাশ্রয়ী মূল্যটা। এই দুইটা হচ্ছে চিকিৎসক হিসাবে আমার প্রথম জায়গা। এখন এই মান নিয়ন্ত্রণের দায়িত্ব কার? এটা কিন্তু আবার প্রথম আসে। প্রত্যেকটা কোম্পানিই তার নিজস্ব মান নিয়ন্ত্রণ করে বা করতে বাধ্যকতা আছে। সরকারের যে মানে রেগুলেটরি যারা, তারা ব্যাচ হিসাবে এগুলো এনে, তাদের আবার ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে, তারা এখানে এটা করার কথা। এখন আমরা এই জায়গাটায় কিন্তু ব্যর্থ হয়েছি। কারণ আমার যদি, ইফ আই এম নট রং, হয়তো দেখা যাবে যে 3-4 হাজার ব্র্যান্ডের ঔষধ আছে, কিন্তু আমার ওই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি কিন্তু সক্ষমতাই নাই এগুলোকে পরীক্ষা করার। তাহলে এখন কি হয়? এখন প্রশ্নটা হচ্ছে যে এই ওষুধগুলো কোয়ালিটিভ কিনা, এটা বলা খুব ডিফিকাল্ট। এখন আমরা অন গুড ফেইথে কতগুলো ওষুধ ধরে নেই যে এরা ভালো, তাদেরকে আমরা দিই, কিন্তু আমি লিখে দিলে যে সেটা হবে তা তো না। ঠিক একই ঔষধ হয়তো দেখা যাবে যেগুলো দামি, সেগুলো কিন্তু নকল বেশ তৈরি হয়। ডিসপেন্সিং পয়েন্টে যে জায়গাটা, সেই জায়গাটার থেকে তাকে কিন্তু লাভ বেশি হওয়ার আশায় ওখান থেকে দিয়ে দেয়। কারণ ওখানে আবার একটা রয়ে গেছে, যেটা ছিল যে কোনো ফার্মেসি আপনার ফার্মেসির ছাড়া চলবে না। হয়তো জানে যে ফার্মেসি কাউন্সিলের উৎপত্তি কিন্তু তাই। কোনো ফার্মেসিতে উইদাউট ফার্মেসির কোনো লাইসেন্স দেওয়া হয় না। কিন্তু যদি আপনি এখন আবার খুঁজতে যান, কোনো ফার্মেসিতেই ফার্মেসিস্ট পাবেন কিনা, এটা আমার কাছে সন্দেহ আছে। তাহলে আমাদের যে জায়গাটা আমরা এখন পড়ি, যে রিলায়েবিলিটি প্রেসক্রিপশন আমরা যাকে দিই, আচ্ছা, সেই জায়গাটাতে আমাদের একটা সমস্যা হচ্ছে। ওই লেভেলে কি পাচ্ছে এটা কিন্তু আমি এনশিওর করতে পারছি না। একইভাবে আরেকটা ঘটনা চিকিৎসকদের মাঝে যেটা ইনফ্লুয়েন্স করে ফেলছে, সেটা হচ্ছে যে যেহেতু কোম্পানির একটা লক্ষ্য থাকে মুনাফা, আর মুনাফাটা কিন্তু এটা তো মুড়ি কিনা গেলেই আপনার বিক্রি করা যাবে না। সুতরাং এটা প্রেসক্রাইব ডিপেন্ডেন্ট অথবা ফার্মেসি ডিপেন্ডেন্ট হয়। সুতরাং এইখানে কিন্তু একটা আনহোলি প্রতিযোগিতা চলে ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে, বেশিরভাগ সবগুলো ডাক্তার এবং বিক্রি করছে, যে এদেরকে কিভাবে বেশি পয়সা দিয়ে তার ওষুধটা চালানো যায়। এবং কিছুক্ষণ আগে যেটা আপনার সাথে কথা বলতেছিলাম, যে যদি কেমিক্যাল নেমে এটা দেয়, তাহলে লাভটা কি? লাভটা হচ্ছে একটা দিক দিয়ে লাভ হচ্ছে যে ওই একটা ঔষধেরই একটাই মূল্য, যে কোনো জায়গায় যাক। কিন্তু বাংলাদেশের ফ্রেমে এটা এখন আমরা করতে পারবো কিনা, কারণ করতে গেলে যে জায়গাটা হবে,
নিম্নমানের ঔষধ একই দামে বিক্রি করে যারা ভালো করছে তাদেরকে সরাই দিবে কিনা। সেই জন্য ব্র্যান্ডটা আমাদের মনে হয় একটু চলা দরকার। তবে এর আবার একটা অল্টারনেট আছে, যেটা হচ্ছে হসপিটাল যদি নিজস্ব তারা তাদের লিস্ট বানায়, তারা হাসপাতালে কি ব্যবহার করবে কি করবে না, তাহলে কিন্তু তাদের ডাক্তারদের মধ্যে এটা ব্যবহার করা যেতে পারে। আরেকটা জিনিস যেটা সমস্যা হয়ে গেছে, আপনি জানেন যে ফারুক ভাই অনেকদিন থেকে কাজ করছেন, আমাদের এখানে ড্রাগ পলিসি বলে একটা ব্যাপার ছিল। কারণ আমাদের দেশে যে সুযোগটা আসছে সেটা হচ্ছে যে একটা ড্রাগ অ্যাক্ট হয়েছিল 1982 সালে, তার ফ্রেমে আমরা কিছু বেনিফিট পাচ্ছি। সেই বেনিফিটে প্রাইসটা নিয়ন্ত্রণের একটা ব্যাপার ছিল। তো প্রাইস নিয়ন্ত্রণ করতে গিয়ে দুটো জিনিস হয়, যেটাকে আমরা বলি এসেনশিয়াল ড্রাগ, যেই জায়গাটা ফারুক ভাই সেটা ভালোভাবেই জানে। এসেনশিয়াল ড্রাগের দামটা সরকার নির্ণয় করে দেয়, কিন্তু বাকিগুলো ওপেন থাকে। সেখানে হচ্ছে যে তাদের কস্টিং এগুলো দেখে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেয়। এখন এই জায়গাটা তো আমরা দেখছি কোনো সময় কোনো ড্রাগ, মানে যেটাকে আমরা বলি হয়তো ওভার প্রাইস করে রাখা হয়েছে, কিন্তু ফার্মেসির ইন্ডাস্ট্রি কিন্তু কম দামে বিক্রি করে, কিন্তু আবার যখন শর্টেজ হয়ে যায় তখন ওইভাবে যায়। তা আমাদের মনে হচ্ছে যে পুরো জিনিসটা এই মানে ঔষধ, যেটা ফারুক ভাই বলল প্রস্তুতকারকের একটা ব্যাপার আছে, আরেকটা হচ্ছে যে এটা বিপণন যে ব্যাপারটা এবং ইউজার এবং কনজামশন, এই জায়গাটা কিন্তু আপনার পরিষ্কার না। সুতরাং সেই জায়গাতে কতগুলো দুর্বলতা রয়েছে, এবং এই জন্য রিসেন্টলি আবার 2012-তে বোধহয় আপনি যেটা নতুন ড্রাগ পলিসি আমরা একটা করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। এখনো দেখেনি। স্যার আসবো সুভাষ সিং রায়, আপনার কাছে একটু আসতে চাই যে স্পেসিফিক ফার্মেসিগুলোর ব্যাপারে। আমরা যেটা জানলাম যে সম্প্রতি উচ্চ আদালত থেকে 20টি প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ, 14টিকে বলা হচ্ছে তারা অ্যান্টিবায়োটিক করতে পারবে না। এর বাইরেও কিন্তু অনেক ভেজাল বা নিম্নমানের ওষুধ বাজারে আছে, এটা আমরা কম বেশি সবাই জানি। এইগুলো বন্ধের ব্যাপারে আসলে ফার্মেসিগুলোর কি করার আছে এবং বাস্তব অবস্থাটা কি? যেটা স্যার বলছিলেন একটু আগে যে ফার্মেসিগুলোতে যারা কাজ করছে তারা ফার্মাসিস্ট না বেশিরভাগ ক্ষেত্রেই। আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আবু ফারুক তার প্রারম্ভিক যে বক্তব্য সেখানে কিন্তু অনেক বিষয় উপস্থাপন করেছেন, এবং অধ্যাপক রশিদি মাহবুব তিনিও কিছু যোগ করেছেন। আমাদের সংবিধানের একেবারে 15 অনুচ্ছেদে বলা আছে যে 5টি মৌলিক বিষয়ের ব্যাপারে সরকার দায়িত্ব পালন করবে: অন্ন, বস্ত্র, বাসস্থান, আশ্রয়, যেটা বলি আমরা, শিক্ষা ও চিকিৎসা। এই মৌলিক অধিকারগুলোর বাস্তবায়নের জন্য সরকার কাজ করবে। আমাদের ওষুধ শিল্প এখন কিন্তু একটা অপার সম্ভাবনাময় শিল্প। কেননা এই শিল্পে আমি একটু যদি একটু গুছিয়ে বলি, এই শিল্পে এখন প্রায় বাংলাদেশে সবচেয়ে যারা ট্যাক্স দেয় তার মধ্যে 3rd ট্যাক্স পেইং। এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে যে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর মধ্যে যেমন বেক্সিমকো ফার্মা, ইনসেপ্টা, স্কয়ার, কয়েকটি ওষুধ কোম্পানি আপনার ইউএস এর যে FDA অ্যাপ্রুভাল পেয়েছে। তার মানে কি আমাদের বাংলাদেশে বিশ্বমানের ওষুধ তৈরি হচ্ছে। আমি রশিদি মাহবুব স্যারের কথা রেশ ধরে বলি যে আমাদের এখানে অনেকগুলো ব্যত্যয় আছে। সেই ব্যত্যয়ের ক্ষেত্রে যার যতটুকু ভূমিকা সেতটুকু পালন করছে কিনা। আমি বলবো একেবারে নির্দ্বিধায় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যথাযথ দায়িত্ব পালন হচ্ছে না। বাংলাদেশে এখন ওষুধ প্রশাসন অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী লাইসেন্স প্রদান করা হয়েছে দেশে প্রায় 275টি অ্যালোপ্যাথিক ওষুধ কোম্পানি, 268টি ইউনানি কোম্পানি, 201টি আয়ুর্বেদীয় কোম্পানি, 79টি হোমিওপ্যাথি কোম্পানি ও 28টি হার্বাল ওষুধ প্রতিষ্ঠান কোম্পানি। আমরা মূলত এখন যে আলাপটা করছি মূলত অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে। এই ইউনানি, আয়ুর্বেদী, হোমিওপ্যাথি এটা নিয়ে তো নানা ধরনের নানা রকম অভিযোগ আছে, ব্যত্যয় আছে, অভিযোগ আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যালোপ্যাথির চেয়ে আরো মারাত্মক আকারে এগুলো এসেছে। আমি এখন দেখি যে আমাদের যে এখন যে ওষুধ শিল্পের যে সক্ষমতা বাংলাদেশের, তা যদি না হতো কিংবা এই জায়গায় যদি আমরা নিজের পায়ে নিজে নাড়াতে না পারতাম, বাংলাদেশে এখন
যে যে ক্ষেত্র, সেই ওষুধের ক্ষেত্র প্রায় আমেরিকান ইউএস ডলারের হিসাবে হচ্ছে $2 বিলিয়ন। আর যদি ওষুধ আমরা বানাতে না পারতাম, এই মার্কেটটা আসলে $16 বিলিয়ন। তাহলে আমার যে কোনো একটি ওষুধ এখনকার যে দাম, তার চেয়ে 8 গুণ দামে আমার কিনতে হতো। এই শিল্পের সম্ভাবনার ক্ষেত্রে যে কথাগুলো বলি, যে স্যার ব্র্যান্ডের কথা বললেন, বাংলাদেশে প্রায় 1400টি জেনেরিক ওষুধের 25,000 অধিক ব্র্যান্ডের ওষুধ বাংলাদেশে আপনার উৎপাদনের রেজিস্ট্রেশন পেয়েছে। এবং এই ওষুধ আমরা ফারুক স্যারের ক্লাস থেকে যেগুলো একেবারে প্রথম বর্ষ থেকে জেনেছি, আমাদের যে ফার্মাসিস্টদের কিন্তু আমাদের একটা সিম্বল আছে। আমাদের ফার্মাসিস্টদের হচ্ছে পেয়ালার সাথে সাপ পেঁচানো। স্যার খুব মজা করে ক্লাসে বলতেন, আমরা খুব মজা করে শুনতাম এটা। আর ডাক্তারদের, রশিদি মাহবুব স্যারদের একটা লাঠির সাথে সাপ পেঁচানো। এবং আমাদের ওষুধ বিজ্ঞানে বলাই আছে যে এভরি ড্রাগ ইজ এ পয়জন। স্যার খুব পুরনো ইতিহাস বলতেন যে আমাদের এই ভারতবর্ষে চরক সংহিতা, মনুসংহিতার সময় তারা আসতেন, তারা যখন তাদের কাছে মানুষ যেতেন কিছু জানতে এবং কিছু নিরাময়ের জন্য, তখন তারা হাতে একটা লাঠি থাকতো, লাঠি দেখায় বলতো যে এই গাছের ফল খাবি, কোনো ক্রমে ফুল কিন্তু খাস না, এই ডালের পাতা খাবি, ফল কিন্তু খাবি না, তাহলে কিন্তু বিষ। তার মানে কি ওষুধের যে যথার্থতা, আপনি এটা খুবই একটা উন্নত বিজ্ঞান। আমরা সেই জায়গাটা এক ধরনের আমরা অর্জন করেছি। আমাদের 1 লক্ষ প্রায় আপনার শ্রমিক না, 1 লক্ষ শিক্ষিত জনগোষ্ঠী এখানে কাজ করছে। এটা একটা বড় একটা শিল্প। এবং প্রথম সারির 30টি কোম্পানি বাংলাদেশের চাহিদার প্রায় 82% ওষুধ উৎপাদন করছে। মধ্যম সারির 20টি কোম্পানি উৎপাদন করছে প্রায় 6% ওষুধ। আর বাকি ছোট ছোট কোম্পানি, যা আর 6টি বিদেশি কোম্পানি মিলে, 6টি বিদেশি কোম্পানি এখন 12% ওষুধ তৈরি করছে। এমন একটি প্রেক্ষাপটে আমরা ঠিকমতো ওষুধ তৈরি করছি কিনা, ঠিকমতো সেটা বিপণন করছি কিনা, আর ঠিকমতো মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা। আমি সুলভ মূল্য নিয়ে পরে আলাপ পরে করলাম। আমাদের এই ব্যবস্থার উন্নতিতে যে বাংলাদেশের আপনার এখন এই সম্ভাবনা শিল্প, আমরা তো মনে করি অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে যে আজ থেকে 5 বছর 10 বছর পরে আমাদের গার্মেন্টসের যে শিল্পটি, সেই শিল্পের কাছাকাছি কিন্তু বাংলাদেশের ওষুধ শিল্প চলে যাবে এবং অতিক্রম করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের এই যেটা মান নিয়ন্ত্রণ, এই মান নিয়ন্ত্রণটা আমরা ঠিক মতো করছি কিনা, আমাদের ঠিক মতো করার ক্ষেত্রে কোন রকম গাফিলতি আছে কিনা। স্যারের যে কমিটি, সেই কমিটির যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু উচ্চ আদালতের রায় অনুযায়ী কিন্তু 20টি কোম্পানি ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ এসেছে। সেই নির্দেশটা পরিপালন হচ্ছে কিনা, এগুলো সবকিছুই কিন্তু জনগণের স্বার্থে, জনগণের জানবার অধিকার আছে, সেই কাজগুলো আমরা হচ্ছে কিনা। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের যে ধীর গতির প্রক্রিয়া কোনো কোনো ক্ষেত্রে, সেই ধীর গতি প্রক্রিয়ায় 1994 সাল থেকে 2015 সাল লেগেছে একটি মামলার রায় কার্যকরী হতে। আমরা এই কাজগুলো করছি কিনা, আমি বারবার যে কথাগুলো বলছি। এবং শুধু এইটুকু না, আমার হাতে একটা বই আছে, ব্যাট ফার্মা, এবং এটা বিলেতের একজন ডাক্তার লিখেছেন, তার নাম বেন গল্ডকেরি। তিনি এই বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় দেখিয়েছেন যে কিভাবে সারা পৃথিবীতে, বিশেষ করে তার দেশে বিলেতে, কিভাবে ওষুধ নিয়ে নয় ছয় হচ্ছে। আমরা এটা দেখছিলাম যে উন্নত দেশেও কিন্তু এই নিম্নমানের বা এই ওষুধগুলো আসে, এবং সেটার একটা পরিসংখ্যানও আমরা দেখছিলাম যে সেই সব দেশে হয়তো 2% এরকম হয়ে থাকে। উন্নয়নশীল দেশে সেই সংখ্যাটা হয়তো 40 থেকে 50 ভাগ, এবং আমাদের দেশে একটা হিসেবে আমি যেটা দেখছিলাম যে প্রায় 20 থেকে 25 ভাগ নিম্নমানের ওষুধ আমাদের দেশের বাজারে আছে। তো এই বাস্তবতায় আপনার কাছে যেটা জানার ছিল বিশেষ করে, যে আসলে ফার্মেসিগুলোর কি করণীয় আছে, তাদের দায়িত্বের জায়গাটা কি? মানে ওষুধ কোম্পানিগুলো আর একটা হচ্ছে ফার্মেসি কোম্পানিগুলো কিন্তু মূলত ওষুধ কোম্পানির দায়িত্ব হচ্ছে যে যথাযথভাবে তার
মানে যেটা স্যার বললেন যে আগে বলতাম আমরা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এখন কিন্তু উন্নত বিশ্বসহ বাংলাদেশও ছোট্ট করে একটা ছি দেওয়া আছে সামনে, কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। এবং এই ওষুধ উৎপাদন যে কত রকম ধাপ অতিক্রম করে করতে হয়, এটা বড় মানের বা মানে ভালো একটা ওষুধ কোম্পানির না দেখলে বোঝা যাবে না। এই আমি যে ওষুধ কোম্পানিতে কর্মরত, সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এমনও হয়েছে যে একটি ওষুধের ব্যাচে 10টি কিংবা 5টি কিন্তু তিনি লিক পেয়েছিলেন টেস্ট করতে, যে পুরো ব্যাচের ওষুধ তিনি বাতিল করেছিলেন। এবং ওই ব্যাচেই তার একটি ব্যাচে ওষুধের প্রায় খরচ মানে লস হয়েছিল 2 থেকে 3 কোটি টাকার উপরে, কিন্তু তিনি ওই মানসম্পন্ন ওষুধের স্বার্থে তিনি এই কাজটি করেছিলেন। আমরা যারা ফার্মাসিস্ট, যারা আমরা ওষুধ উৎপাদন বিপণনের সাথে সংযুক্ত, তারা আমরা ঠিকমতো দায়িত্ব পালন করছি কিনা, আমার এই নৈতিকতার জায়গাটি আমরা পরিষ্কার করছি কিনা, এবং বিবেকের কাছে আমরা পরিষ্কার কিনা। এই যে আমাদের আজকে এত সম্ভাবনার শিল্প, সেই শিল্প যদি আমরা এই দক্ষতা এবং সততার সাথে করতে না পারি, তাহলে কিন্তু এই শিল্পটি কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে। এবং আমরা আজকে আমরা এই কানাডার থেকে আমরা সার্টিফিকেট পেয়েছি, আমরা ব্রিটিশ থেকে সার্টিফিকেট পেয়েছি, আমরা অস্ট্রেলিয়া থেকে পেয়েছি, আমরা সাউথ আফ্রিকা থেকে পেয়েছি, ইউরোপ থেকে পেয়েছি, ব্রাজিল থেকে পেয়েছি, মিডল ইস্ট থেকে তো পেয়েছি। এইরকম যদি আমরা সঠিকভাবে কাজ না করি, আমরা সঠিক কাজ ঠিক মানে কিছু কিছু করেছি বলে কিন্তু এই জায়গায় এসেছি, আমরা যদি পরিপূর্ণভাবে না করতে পারি, আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু মুখ থুবড়ে পড়বো। এইটা কিন্তু বড় একটা আশঙ্কার জায়গা। যেটা একটা আপনি যে হিসাবটা দিচ্ছিলেন যে 246টি মোট প্রতিষ্ঠান আছে যারা ওষুধ তৈরি করছে, তাদের মধ্যে হয়তো সব মিলে প্রথম সারির যে 40টি সেটাই বেশিরভাগ ওষুধ তারা তৈরি করছে বা করছে। এর বাইরে যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর অনেক মানে অধিকাংশেরই মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এই বিষয়গুলো ফিরবো। অধ্যাপক আবু ফারুক স্যার, আপনার কাছে একটু আসি যে আর একটা অভিযোগ আমরা এরকম একটা শুনি বা প্রচলিত একটা আছে যে শহর অঞ্চলের যারা ডাক্তার তারা যেই সব ওষুধগুলো প্রেসক্রাইব করে তারা হয়তো কিছু নামী প্রতিষ্ঠানগুলোরই করে, তাদের একটা মোটামুটি নাম আছে, কিন্তু শহর থেকে যখন আমরা বাইরে যাই তখন এমন সব প্রতিষ্ঠানের বা কোম্পানির ওষুধের প্রেসক্রাইব করা হয় যেগুলির নাম সচরাচর বা আমরা এখানেও বললে হয়তো জানা যাবে না, তো যার ফলে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য ঝুঁকি বা ওই বিষয়টা অনেক বেশি প্রকট। এটার উত্তর আপনার কাছ থেকে নেব। আমরা একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, একটা ছোট্ট বিরতি নেব, খুব অল্প সময় পরেই ফিরবো। আশা করি দীপ্ত টিভির সঙ্গেই থাকবেন। দেখছেন টক শো খোলা মঞ্চ। তুমি দেখবা নদীর এপার আর তুমি দেখবা নদীর ওপার, এই ব্যাপারটা এইখানেই শেষ। আর সবাইকে বেলিসিমো সুপ্রিমো দাও। আমার জন্য পারফেক্টো, তাহলে আমার জন্য বিস্কুটও। আপনাদের এলাকার একটাই সমস্যা, ভালো জিনিস চেনেন না। পারফেক্টোর ক্রিমি স্ট্রবেরি, নাটস আর সবশেষে ক্রাঞ্চি ওয়েফার। নতুন জিনিস শেখেন। কখনো চিন্তা করেছেন বিস্কুট তার ভেতরে আইসক্রিম? আপনি জানেন আমি কবে থেকে আইসক্রিম খাই? খামোশ। সুপ্রিমোর প্রিমিয়াম চকলেটি কোটের উপর নাটস আর ভেতরে স্ট্রবেরি, ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের সাথে রিচ ক্যারামেল। সুপ্রিমোর পরে কোনো কথা হবে না। আমি বাটার চকলেট আমন চাই। প্রিমিয়াম ম্যাঙ্গো। এই তর্ক চলবেই, তবে আইসক্রিম যে হবে বেলিসিমো তা নিয়ে কোনো তর্ক নেই। বেলিসিমোর প্রতিটি আইসক্রিমে আছে 10% মিল্ক ফ্যাট, which is your favorite. ইনি মিসেস সৈয়দা ফাতেমা। এই পরিবারের শুধু একটাই সমস্যা, মুখে হাসি মনে টেনশন। কি ডিং ডং, দুনিয়া ঘুরছে ঘুরুক, কিন্তু মাথাটা ঘুরে গেলে অতিথির কি হবে? সৈয়দা ফাতেমা কাজী ফার্মস কিচেনের পণ্য সামগ্রী থেকে বেছে নিন আপনার পছন্দের খাবার। সতেজ উপাদানে তৈরি, স্বাস্থ্যসম্মত আর সুস্বাদু খাবার মুহূর্তেই রেডি। আপ্যায়নের ভয় আর নয়। কাজী ফার্মস কিচেন, ভালো খান নিশ্চিন্তে। আমি অ্যাকশন বললি আপনি জায়ান্তি রক এন্ড রোল আইসক্রিমে একটা বাইট নিয়ে বলবেন জোস। অ্যাকশন। ভ্যানিলা আর ম্যাঙ্গো ভ্যানিলা কম্বিনেশনে বাচ্চামির নতুন রকিং স্বাদ নিয়ে এলো জায়ান্তি রক এন্ড রোল আইসক্রিম। এতই আমি বেরিয়ে আসে বাচ্চামি। তুমি দেখবা নদীর এপার আর তুমি দেখবা নদীর ওপার,
এই ব্যাপারটা এইখানেই শেষ। আর সবাইকে বেলিসিমো সুপ্রিমো দাও। আমার জন্য পারফেটো, তাহলে আমার জন্য বিস্কুটও। আপনাদের এলাকার একটাই সমস্যা, ভালো জিনিস চেনেন না। পারফেটোর ক্রিমি স্ট্রবেরি, নাটস আর সবশেষে ক্রাঞ্চি ওয়েফার। নতুন জিনিস শেখেন। কখনো চিন্তা করেছেন বিস্কুট, তার ভেতরে আইসক্রিম? আপনি জানেন আমি কবে থেকে আইসক্রিম খাই? খামোশ। সুপ্রিমোর প্রিমিয়াম চকলেটি কোটের উপর নাটস আর ভেতরে স্ট্রবেরি, ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের সাথে রিচ ক্যারামেল। সুপ্রিমোর পরে কোনো কথা হবে না। আমি বাটার চকলেট আমল চাই। প্রিমিয়াম ম্যাঙ্গো, বিস্কুটো, এই তর্ক চলবেই, তবে আইসক্রিম যে হবে বেলিসিমো তা নিয়ে কোনো তর্ক নেই। 10% মিল্ক ফ্যাট দিয়ে তৈরি বেলিসিমোর প্রতিটি আইসক্রিম রিয়েল আইসক্রিম, which is your favorite. Sysnova ERP is a state-of-the-art management software that integrates all your business data in a proven, open source and cost-effective system, covering accounts, purchases, inventories, manufacturing and sales. Sysnova gives you up-to-date information which allows you to identify and seize opportunities. Upgrade your business with Sysnova ERP. দেখছেন টক শো খোলা মঞ্চ। স্বাগত আরেকবার সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনার অনুষ্ঠান খোলা মঞ্চ দেখার জন্য। বিরতির আগে আমরা কথা বলছিলাম আমাদের ওষুধ শিল্পের যে বাস্তবতা এবং যে সংকটের দিকগুলো রয়েছে, বিশেষ করে মানহীন এবং ভেজাল ওষুধগুলো কিভাবে হয়ে যাচ্ছে। তো বিরতির আগে আমরা ফারুক স্যার আপনার কাছে আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে শহরাঞ্চলের এবং গ্রামাঞ্চলের মানুষের যে স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়টা, বিশেষ করে যে শহরাঞ্চলে হয়তো ডাক্তাররা কিছুটা ভালো প্রতিষ্ঠানের ওষুধ সাজেস্ট করে থাকেন, তো সেটার একরকম ফল, আর ঢাকা থেকে বা বড় শহরগুলো থেকে বাইরে গেলে সেটার চিত্রটা আরেক রকম। আসলে বাস্তবতাটা কি, আপনাদের কাছে কি তথ্য আছে? আমাদের সমস্যা কয়েকটা। একটা সমস্যা হলো যে যে অবকাঠামোগত সুবিধাগুলো থাকা দরকার ছিল সেই অবকাঠামোগুলো সুবিধাগত নেই। দ্বিতীয় হলো যে অবকাঠামোগত সুবিধা থাকার পরেও যতটুকু কাজ হওয়ার কথা ছিল অতটুকু কাজ হচ্ছে না, এবং এই কাজ না হওয়ার পিছনে দুটো কারণ। একটা হলো যে অদক্ষতা। অনেকেই আছেন যারা যেই কাজটা ফার্মাসিস্ট করতে পারেন সেই কাজটা কিন্তু ফার্মাসিস্টের বদলে একজন কেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি বা সোশিওলজি বা যে কোনো সায়েন্সের লোক তিনি এসে কিন্তু করতে পারবেন না। এটা যার যার এরিয়ার একটা স্পেশালাইজেশন আছে। তো এই স্পেশালাইজেশনের জায়গাটুকু আমাদের সারা পৃথিবীতে আমরা দেখি যে আজকে যারা নাকি উন্নত বিশ্ব কিংবা যেই দেশগুলো উপরে উঠে আসছে তারা কিন্তু প্রফেশনালদেরকে খুব বেশি জোর দিচ্ছেন তাদের উপরে, এবং প্রফেশনালদেরকে যার যে এরিয়া সেই এরিয়াতে কাজ করতে দিচ্ছেন। আমাদের এখানে ওই জিনিসটা নাই। আমাদের এখানে জিনিসটা অনেকটা সেই ব্রিটিশ আমলের যে ব্যুরোক্রেসি যেটা চলে আসছে আমরা সেইটাই ফলো করছি, যেই কারণে প্রফেশনালদেরকে কাজে না লাগানোর ফলে একটা মানে হজপজ অবস্থা তৈরি। আর দ্বিতীয় আরেকটা বিষয় তো আছেই, সেটি হলো যে নৈতিকতার সংকট। যে আমরা যে দুর্নীতির কথাটা শুনি এটা তো আমাদের এই স্বাস্থ্য সেক্টরে বা আমাদের এই ওষুধ সেক্টরেও একটা মারাত্মক অবস্থার মধ্যে চলে গেছে, এবং এই চলে গেছে বলেই কিন্তু বাংলাদেশের 275টা ওষুধ কোম্পানি। ওই 246টার আমরা তালিকা পেয়েছিলাম, কিন্তু একটু আগে সুভাষবাবু বললেন 275টা ওষুধ কোম্পানি কাগজে পত্রে তাদের দায়িত্ব আছে। কিছু ওষুধ কোম্পানি বেড়েছেও। আমরা যখন ওই পরিদর্শনে যাই সেই পরিদর্শনে গিয়ে কিন্তু আমরা এমন এমন কোম্পানি দেখেছি যে এইটাকে অ্যান্টিবায়োটিক দূরের কথা, সেফালোস্পোরিন মানে হাইয়েস্ট গ্রুপের অ্যান্টিবায়োটিক বানানোর দূরের কথা, সাধারণ প্যারাসিটামল বানাতে পারমিশন দেওয়া উচিত হয়নি, মানে উচিত হতো না, এটাই ছিল। কিন্তু তারপরেও তারা পারমিশন পেয়েছে। তো এখন বিষয় হলো যে এই যে সংকট, নৈতিকতার সংকট, এই নৈতিকতার সংকটটা কিন্তু আমাদের এই ওষুধ সেক্টরে আছে। বিশেষ করে মনিটরিং এর কাজগুলো যখন আমরা দেখি যে এগুলো করা দরকার সেই জায়গাগুলোতে এটা একটা সমস্যা। গ্রামে কেন? ওই মনিটরিংটার কারণেই। গ্রামে এই যে ওষুধগুলো, যে সমস্ত ওষুধ কোম্পানিগুলো বাতিল করার কথা সুপারিশ করা হয়েছে, এবং এই সুপারিশ মারার মধ্যে যে কোম্পানিগুলো, আপনি শহরে এগুলোকে পাবেন না। আপনি ওই 20টা কোম্পানি বা 14টা কোম্পানি এগুলোর ওষুধ পাবেন না, 22টা কোম্পানির কিছু কিছু ওষুধ পাবেন। এইটার কারণটা হলো যে শহরে কিছুটা মনিটরিং হচ্ছে। এখানে যেহেতু ভদ্রলোকেরা থাকেন, শিক্ষিত মানুষজন থাকেন, এখানে যেহেতু কিছু একটা
অঘটন ঘটলে প্রতিবাদ করার মতো একটা ব্যাপার থাকে এখানে। আমরা মাঝে মাঝে দেখি যে অভিযান হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী ভেজাল ওষুধ ধরছে বা সেই কারণে এখানে কিছু মানে যেসব কোম্পানিগুলো ওষুধ বিক্রি করে তারা চেষ্টা করে একটু মানসম্পন্ন ওষুধ, ডাক্তার সাহেবরা যখন ওষুধ লেখেন তারাও চেষ্টা করেন যে একটু ভালো কোম্পানি না হলে আবার বিপদ। কিন্তু এই যে গ্রাম এলাকাতে যে সমস্যাটা হচ্ছে, অর্থাৎ আমাদের যে বৃহৎ জনগোষ্ঠী, এই বৃহৎ জনগোষ্ঠীর কাছে কিন্তু ওই মানসম্মত ওষুধটা আরো দুরূহ ব্যাপার, কারণ ওখানে ওই সব কোম্পানিগুলোর ওষুধই কিন্তু ওখানে যায়। এবং এখানে একটা অদ্ভুত বাণিজ্য ব্যবস্থা, একটা বাজারজাতকরণের ব্যবস্থা আছে অদ্ভুত রকমের। এবং সেখানে আপনার এই বাণিজ্য ব্যবস্থার কারণে, অপবাণিজ্য ব্যবস্থা আমি বলতে পারি, সেই কারণে আপনার দেখা যাচ্ছে যে ওই 500 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক থাকার কথা, সেফট্রাডিন থাকার কথা, ওখানে ওই হয়তোবা কেউ 50 মিলিগ্রাম দিচ্ছে, কেউ 20 মিলিগ্রাম দিচ্ছে, কেউ হয়তো দিচ্ছেই না। যে বেশি সাহসী, যে বেশি স্মার্ট, তথাকথিত স্মার্ট, সে হয়তো ওই আটা ময়দা সুজি দিয়েই ওটা বানিয়ে দিচ্ছে। এবং এটা বিক্রি করার লোকেরও অভাব হচ্ছে না। যিনি বিক্রি করছেন তিনি কিন্তু জানেন যে এটা হলো আটা ময়দা সুজি আর এটা হলো আসলে সেফট্রাডিন ক্যাপসুল। তিনি জানেন, কিন্তু জানা সত্ত্বেও তিনি ওই ওষুধটাই নিচ্ছেন, কারণ তার মুনাফাটা বেশি। আপনার এই যে শিকার হচ্ছে সাধারণ মানুষ মানসম্পন্ন ওষুধ না খেয়ে, তো ফলটা কি হচ্ছে? ফলটা হলো যে ওই জনস্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে কিন্তু আমরা থেকেই যাচ্ছি। আপনি ওই যে বললাম, শুরুতে বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে আমাদের এখানে রিপোর্টিং ব্যবস্থাটা নেই, না থাকার ফলে আমরা কিন্তু জানতেও পারছি না যে আমাদের কতগুলো লোক এই নিম্নমানের ওষুধ খেয়ে বা ভেজাল ওষুধ খেয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন বিষয়টা হলো যে এই যে আপনার ফার্মেসির একটা কথা এসেছিল একটু আগে, আমাদের স্যারও বলছিলেন, উনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, উনি নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন, অনেক সংকটকালেও নেতৃত্ব দিয়েছেন। এবং আমরা ওই সময়ে একটা সময় দেখি যে যখনই নাকি হসপিটালগুলোতে হসপিটাল ফার্মেসি চালু করার কথা বলা হয়, তখন বাধা আসে যেসব জায়গাগুলো থেকে। তার মধ্যে একটা প্রধান বাধা হলো ডাক্তার সাহেবদের মাইন্ডসেট, তারা ওইভাবে অভ্যস্ত না। তো কিন্তু ওই ডাক্তার সাহেব যখন নাকি বিদেশে লেখাপড়া করতে যান বা গবেষণা করতে যান, ফেলোশিপ করতে যান, ডিপ্লোমা করতে যান, তিনি কিন্তু দেখেন যে যেই হসপিটালে তিনি কাজ করছেন বা লেখাপড়া করছেন, গবেষণা করছেন, সেই হসপিটালে কিন্তু হসপিটাল ফার্মেসি আছে। এবং হসপিটাল ফার্মেসি ছাড়া ড্রাগ ম্যানেজমেন্ট এটা ভাবাই যায় না। কারণ আমাদের দেশে কিছু কিছু হাসপাতালে সেটা শুরু হয়েছে, তিনটি হসপিটালে চালু হয়েছে, বেসরকারি 3টি হসপিটালে, অ্যাপোলো, স্কয়ার এবং ইউনাইটেড। আশা করি নামটাম বললে অসুবিধা হয় না, কারণ এটা বোঝার জন্য আর কি। তবে এগুলোতে কিন্তু পূর্ণাঙ্গ না, মোটামুটি চালু হয়েছে। এবং আমরা মনে করি যে এগুলো আরো পূর্ণাঙ্গ করা দরকার। একই সঙ্গে যে হসপিটালগুলোতে চালু হয়নি সেখানেও চালু করা দরকার। কেন দরকার? দরকারটা এই জন্য, রোগীর স্বার্থে কিন্তু। রোগী যাতে ওষুধ কেনার সময় কয়েকটা জিনিস: 1, নিম্নমানের ওষুধ না পায়; 2, কাউন্টারফেট নকল ওষুধ না পায়; 3 হচ্ছে অ্যাডাল্টারেটেড ভেজাল ওষুধ না পায়; 4 হচ্ছে এই যে ওষুধগুলোকে উনি নিচ্ছেন ড্রাগ ইনফরমেশন আছে কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু ড্রাগের ডেফিনেশনটা, যেটা সুভাষবাবু একটু আগে খুব ভালো করেই বললেন, যে ওষুধ হচ্ছে বিষের সঙ্গে সামান্য পার্থক্য, সঠিকভাবে ব্যবহার না করলে ওষুধটা বিষ। তো এখন ওই ড্রাগ ইনফরমেশন, রোগী কিভাবে খাবে, কোথায় রাখবে, খাবার কতক্ষণ আগে খাবে, খাবারের সময় অন্য খাবারগুলো কিরকমের ডায়েট হবে, কিরকমের পানি কতটুকু খেতে হবে, রোদে বেরোনো যাবে কিনা। এমন এমন ওষুধ আছে যেগুলো খেয়ে রোদেও বেরোনো যাবে না, রোদে বেরোলে সেন্সিটিভিটি রিয়াকশন হয়। তো এখন এই যে তথ্যগুলো তাকে জানাবে কে? ফার্মাসিস্ট। অতএব ডাক্তারের সঙ্গে কিন্তু ফার্মাসিস্টকে থাকতে হয়। আসবো আপনার কাছে সুভাষ সিংহ রায়, আপনার কাছে এই বিষয়টা একটু আসি যে আমাদের দেশে ফার্মাসিস্টের যে গুরুত্বের কথাটা স্যার বলছিলেন, আমরা যেটা দেখি যে কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু আমরা বেশিরভাগ দোকান থেকে আমরা কিনে ফেলতে পারি, যে কোনো এবং এর আগে আমি আরেকটা যেটা বলছিলাম যে ওখানে যারা আসলে দায়িত্ব পালন করছেন তারা অধিকাংশই সেই বিষয়টি সম্পর্কে জানেন না। আসলে আমাদের এই বিষয়ে কোনো সুস্পষ্ট নীতিমালা আছে কিনা, বা এখন কেন এই অবস্থাটা? নীতিমালার প্রশ্ন হচ্ছে বড় বেশি প্রশ্ন। স্যার এতক্ষণ ধরে যেটা বললেন যে আটা ময়দা সুজি দিয়ে তারা ওষুধ তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে যেখানে থাকার কথা 275 মিলিগ্রাম সেখানে আছে 50 মিলিগ্রাম।
তো একটা ক্ষেত্রে কিন্তু আমার মাঝে মাঝে আমি খুব মজা করে বলি অন্তত আটা ময়দা সুজি ওই 50 মিলিগ্রাম হচ্ছে ভালো, রাইট। কেননা ওষুধ বিজ্ঞানের তথ্য অনুযায়ী ওর যদি আপনার যদি 275 mg না হয় তাহলে তো কিন্তু তার যে রাসায়নিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে 50 mg দিলে তার যে বিষক্রিয়া হবে সেইটাও কিন্তু খুব কঠিন জিনিস, বরঞ্চ আটা ময়দা খুশি অন্তত ক্ষতি করবে না। আমি সেই অর্থে বলি আমাদের দেশে প্রতি বছর বিশেষ করে আমাদের দেশে যে তথ্য অনুযায়ী বলেন 64 লক্ষ মানুষ ওষুধের মানে বিষক্রিয়ায় কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিন্তু তার জীবন নাশ হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ওষুধ বানাচ্ছি অনেক, কিন্তু সেই ওষুধের মানুষের নিরাময় কতটুকু হচ্ছে সেটা কিন্তু অনেক দেখবার বিষয় আছে। এবং মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজের সুযোগ নাই, কোনো রকম সুযোগ নাই। এবং যেই ওষুধ কোম্পানির যারা মালিক যারা এই সমস্ত নিম্নমানের ওষুধ তৈরি করছেন জানি না তারা সৃষ্টিকর্তার কাছে কোন জায়গায় কোন বিচারটি পাবেন। এবং তারা যেই ওষুধ তার নিজের 10 বছরের শিশুকে খাওয়াতে পারেন না, তার 80 বছরের বাবাকে খাওয়াতে পারেন না, সেই ওষুধ কেন বানাচ্ছেন শুধুমাত্র মুনাফার জন্যে, এই প্রশ্নটা তাদের কাছে কিন্তু করা উচিত। এবং এই যে নৈতিকতার ব্যাপারটি আমাদের বাংলাদেশে শুধুমাত্র অল্প একটু মুনাফার জন্যে আপনি প্যারাসিটামলের মধ্যে বিষ দিয়ে দিলেন, এই যে ব্যাপার কি এটা কিন্তু আমাদের কিন্তু অনেক নাড়িয়ে যায়, আমাদের বিবেককে নাড়ায়। কিন্তু তারপরেও কিন্তু এইগুলো কিন্তু ক্রমাগতভাবে এখনো পর্যন্ত স্যার যে পরিদর্শনে গিয়েছিলেন নিশ্চয়ই অনেক 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 অভিজ্ঞতা আছে যেগুলো অনেক কিছু ক্যামেরার সামনে বলাও সম্ভব না। সেটা এখানে কিছু তো কিন্তু হচ্ছে তা না, সারা পৃথিবীতেই হচ্ছে। আপনি যে পরিসংখ্যানটা দিলেন যে আমাদের এখানে কত বেশি হচ্ছে, আগে অনেক বেশি হতো, আমি এটুকু বলতে পারি। এখন এটা নিয়ে আমরা এখানে যেমন কথা বলছি, এখন মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, মানুষ এখন বুঝতে শিখেছে। এবং সত্যি সত্যি আপনি ঠিকই উপস্থাপন করেছেন, যেখানে মানুষ একটু কম বোঝেন, তার বোঝার সুযোগ কম, সেখানে কিন্তু এই মুনাফাখোররা এই খারাপ মানুষগুলো কিন্তু ঢুকে যায়। এই জন্য দরকার যেটা যে সরকারের ক্ষেত্রে কঠিন নজরদারির জায়গাটি তৈরি করা। এবং এই আমেরিকাতেও পর্যন্ত বড় বড় ওষুধ কোম্পানিরাও ওষুধ তার মান নিয়ন্ত্রণ করেনি বলে অভিযোগ আসাতে আদালতের অনেক অনেক বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়েছে। আমাদের এই জায়গাটা তৈরি করা দরকার। জি রশিদ আমি একটি প্রশ্ন আপনার কাছে একটু করে রাখি এই সুযোগে, সেটা হচ্ছে যে এমনিতে আমাদের এই শিল্পটা তো একটা বড় সম্ভাবনার কথা আপনারা বলছেন, তো সেই একই অবস্থায় যখন আমাদের অন্য প্রতিষ্ঠানগুলো এরকম নিম্নমানের ওষুধ করছে সেটারও তো একটা বাইরে নিশ্চয় বাজে ইম্প্যাক্ট তৈরি করে। তো সব মিলে কর্তৃপক্ষের তো দায়িত্ব আছে, এই উৎপাদক প্রতিষ্ঠানগুলোরই বা কিছু করার নেই কি, বা তাদের দিক থেকে কি? এখানে দুইটা প্রশ্ন আছে। প্রথম হচ্ছে যে কথাটা আবারও বলি, ওষুধ যদি কোয়ালিটি ওষুধ না হয় তাহলে এটা বিষ। কোয়ালিটি ওষুধটাকে এনশিওর করার দায়িত্ব নৈতিকতার দিক থেকে ইন্ডাস্ট্রির, কিন্তু সরকারের দায়িত্ব তার চেয়ে অনেক বেশি, বা কারণ এটা তার পিপল এটা কনজিউম করবে। আমি আবারও বলছি যে উনিও যেটা বললো 30,000 ওষুধ যদি ব্র্যান্ডে থেকে থাকে, আমার তো সেটা পরীক্ষা করার সক্ষমতা নাই। এখন প্রশ্ন হচ্ছে আমার কি সক্ষমতা করা যায় না? সম্ভব, কিন্তু আমলাতান্ত্রিক যে জটিলতা সেটা কিন্তু এটা সম্ভব হবে না। আমি বলছি 30,000 ব্র্যান্ডের যে ঔষধ আছে বাজারে, কোম্পানিগুলো যখন সার্টিফাই করে আমি তার উপর বিশ্বাস করেও আমি কিন্তু আবার বাজার থেকে তুলে নিয়ে এটা পরীক্ষা করে দেখতে পারি যে আর দি টেলিং দ্য ট্রুথ। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর যে জায়গাটা আসছে সেটা হচ্ছে যে কোয়ালিটি এনশিওর করলেন, কিন্তু কোয়ালিটি এনশিওর করতে গিয়ে আবার যদি ওভার প্রাইসড হয়ে যায়, কারণ আমার ইকোনমির সাথে সঙ্গীত আমি এটা ধন্যবাদ জানাবো সুভাষকে যে আমাদের দেশে কম্পারেটিভলি ওষুধের দাম কম, এবং ওই সেন্সে আমি বললি যে তৃতীয় বিশ্বের অনেক দেশের চেয়ে আমার এখানে কম, কারণ আমরা ওই একটা বেনিফিট আমরা পেয়েছি বলি। কিন্তু সেখানে আত্মতৃপ্তির ব্যাপার নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কথাটা বলেছে যে আমার দেশে কোন কোন ওষুধগুলো প্রয়োজন তার একটা লিস্ট তৈরি করা, পলিসিতে কিন্তু সেজন্য আমরা বলি যে এসেনশিয়াল ড্রাগ পলিসি আমরা করে দিই।
লিস্ট আমরা দিয়েছি। এখন এইটা কিন্তু দামটা সরকারের নির্ধারণ করার কথা। সরকার প্রফিট, যারা ব্যবসা করে তাদেরকে প্রফিট দিবেন এই কথা আমি বলবো না, কিন্তু ওভার প্রফিট যাতে না করে তার একটা প্রক্রিয়া হিসাবেই সরকার এখানে একটা বাধ্যবাধকতা আছে। তারপরে আরেকটা ঘটনা আপনার আসতেছে, সেটা হলো যে আমার দেশে যে আনহেলদি কতগুলো কম্পিটিশন আছে। আনহেলদি কম্পিটিশন হচ্ছে ড্রাগের, একটা তো হচ্ছে প্রাইস, যেটা আমরা বলি যে একজ্যাক্ট প্রাইস, তার কিন্তু আরেকটা প্রাইস আছে, এটার মার্কেটিং একটা খরচ আছে, প্রমোশনাল একটা খরচ আছে, এবং সেইখানে আমরা দেখি যে ওই জায়গাটা তো কম্প্রোমাইজ করা স্কোপ প্রাইস কমাইতে গেলে। কারণ বর্তমানে আমার এখানে যে আনহেলদি কম্পিটিশন সেটা হচ্ছে যে যেহেতু ওপেন, সবাই চায় তার বেশি বিক্রি হোক, বেশি বিক্রি হলে কিন্তু তার লাভ বেশি। এবং এখানে এই যে এথিক্যাল প্র্যাকটিস অফ মার্কেটিং, সেটাও কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সবগুলো মানে না, তাদের কিন্তু ওই আওতায় আনতে হবে। কারণ এটা আপনি ইচ্ছা করলে পারবেন না, কারণ তার মধ্যে এর মধ্যে অনেক ফাঁকফোকর হয়ে যাবে। এবং যেটা আপনারা মিডিয়া কেন সবাই বিশ্বাস করে যে অনেক ডাক্তার আছে যারা এখান থেকে পয়সা পায়, মাসওয়ারি তাদের প্রেসক্রিপশন মনিটরিং করে, এবং যদিও তার নাম্বার খুব বেশি না, কিন্তু হচ্ছে তো এইগুলোকে কিন্তু আমার মনে হচ্ছে যে মনিটরিং করলে আমরা কিছু বেনিফিট পাইতে পারি। তা আমরা সর্বশেষ যে কথাটা আমি আপনাদেরকে বলবো, ঔষধ একটা বিকাশমান যে শিল্প, আমাদের যে বেনিফিটটা আসছে সেই বেনিফিটটাকে ধরে রাখার জন্য আমলাতান্ত্রিক যে জটিলতা, ড্রাগ মানে অ্যাডমিনিস্ট্রেশন, ডাক্তাররা ড্রাগ ইউজ করে, কিন্তু ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশনে তো ডাক্তার ছাড়াও অনেকগুলো প্রক্রিয়াতে আছে। সেখানে যে খালি ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা লোককে দিয়ে দিল যে ও এই কাজটা করবে, এটা আমার কাছে মনে হচ্ছে যথোপযুক্ত না। এই জায়গাতে কিন্তু আমরা মনে করি একটা ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি মেকানিজমে যদি নিয়ে যাওয়া যেত, তাহলে আমরা এর চেয়েও বেটার করতে পারতাম। এবং এই খাতে যে আমরা খরচ হবে সেটা কিন্তু আমরা একটা জায়গায় হিসাব করে দেখাইছি ফারুক ভাইয়ের সাথে, যে এটা টাকাটা না, কিন্তু প্রবলেম হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন যারা এটার বেনিফিশিয়ারি তাদেরকে আমরা আনডু করতে পারছি না। এবং আমি আশা করি যে ভবিষ্যতে যেহেতু আমার দেশ উন্নত হচ্ছে, নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত যাবে, তার জন্য কিন্তু এই রেগুলেটরি মেকানিজম দিয়ে হবে না। সুতরাং এটার সবটাই পাল্টানো উচিত বলে আমি বিশ্বাস করি। এবং আমি একটু একটা বাক্য যোগ করতে চাই। 1937 সালে আমেরিকার মেসেনগিল সংস্থা একটা ওষুধ বের করেছিল, সালফানিলামাইড, যেটা সিরাপ। সেই সিরাপ যখন বাজারে আসলো, বাজারে আসার পরে এক মার্কিন চিকিৎসক কিন্তু তিনি কমপ্লেন করলেন ইউএস FDA এর কাছে যে এই সিরাপ খেয়ে গলা ব্যথার অন্তত 8টা বাচ্চার গনোরিয়া আক্রান্ত হয়েছে, একজন পুরুষ হঠাৎ করে মারা গেছেন, এরকম সমস্ত কমপ্লেন দিলেন। কমপ্লেন দেওয়ার পরে এটার পরবর্তীতে দেখা গেল FDA তখন 239 জন, তখনকার সময় 1937 সালে 239 জন ইন্সপেক্টরকে দেশ জুড়ে অভিযানে নামালো। যে কি কারণে? সমস্ত যে ওষুধগুলো ছিল বাজার থেকে সমস্ত ওষুধ তুলে ফেলতে। কিন্তু ইতিমধ্যে 107 জন মারা গেল এই কারণে, মানে এই ওষুধ তোলার মাঝখানের সময়। যে কারণে, কেননা একটা জীবন রক্ষাকারী কিন্তু সালফানিলামাইড ওষুধ, কিন্তু এটা যখন হ্যাঁ সেটা যখন ট্যাবলেট করে কিংবা অন্য ফর্মে গোড়া কিংবা ট্যাবলেট করে দেওয়া হয়েছে তখন অসুবিধা হয়নি, কিন্তু ওরা যখন লিকুইড ফর্মে দেওয়া হয়েছে তখনই কিন্তু অসুবিধা হয়েছে। তখন থেকে কিন্তু চালু হয় যে FDA এর কাছে যে কোনো ওষুধ করতে গেলে লাইসেন্স নিতে হবে। মানে ধাক্কা খেয়ে কিন্তু এসেছে, আমরাও কিন্তু ধাক্কা খেয়েছি, কিন্তু আমরা ধাক্কা খেয়ে কতটুকু এগোচ্ছি এইটাই কিন্তু দেখবার বিষয় আছে। আমরা একেবারেই শেষের দিকে এসেছি, আপনার কাছে শেষ মন্তব্যটা জানতে চাই যে এই অবস্থায় আসলে স্পেসিফিক কোন বিষয়গুলো করা উচিত, আপনি যদি খুব সংক্ষেপে বলেন। মানে একেবারে সব আলোচিত হয়ে গেছে, যেটা হচ্ছে যে আমাদের নজরদারি বাড়াতে হবে। এবং এই ব্যাপারে যেটা আমরা প্রায় বলি না সব ক্ষেত্রে, যে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বলি না, আমরা কিন্তু এই একটা সেক্টরও যার জিরো টলারেন্স, কোনো প্রকার বিচ্যুতির কোনো সুযোগ নাই। এবং যখনই এটা মানে নজরে আসবে কিংবা এমন একটি প্রক্রিয়া করতে হবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যে কেউ অনিয়ম করবার সাহস না দেখায়, সাহস তো বলবো না, দুঃসাহস না দেখায়,
এই কাজটি আমাদের এই পরিবেশটি তৈরি করতে হবে এবং সবাইকে নিয়ে আপনার এই কাজের জন্য এগিয়ে যেতে হবে এবং কোনো প্রকার সুযোগ নেই, আবারও আমি উচ্চারণ করছি যে কোনো প্রকার সুযোগ নেই সামান্য এখানে কোনো অবহেলা করবার। ধন্যবাদ। ফারুক স্যার, আপনার কাছে যদি করি যে যেই সম্ভাবনার কথা আপনারা বলছেন, তো সেটাকে আসলে ধরে রাখতে হলে এই মুহূর্তে কি করণীয়? দুটো জিনিস। প্রথমটা হলো যে যেই কোম্পানিগুলোকে চিহ্নিত করা হয়েছে 20টা 14টা তারপরে 22 এবং তারপরে ওই যে একটি এন্টি ক্যান্সার ওষুধ তৈরি করে, হরমোন তৈরি করে, এই সুপারিশমালাগুলোকে বাস্তবায়ন করাটা খুব জরুরি আমি মনে করি। কারণ সুপারিশমালাটা কিন্তু টোটাল এই সমস্যার একটা অংশ মাত্র। তো এখানেও যদি আমরা ছাড় দেই তাহলে কিন্তু আমাদের সার্বিক ব্যবস্থাটা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। দ্বিতীয়ত সুভাষবাবুর সঙ্গে আমি একমত যে ওই রকম একটা এক্সাম্পলারি শাস্তি যদি দেওয়া না যায় তাহলে কিন্তু অন্যরা সাবধান হবে না। তো এই জায়গাটাই আমি মনে করি যে যোগ করি শুধু যে কিছু কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা থাকা উচিত। রোগীকে স্যার $1 কোটি ক্ষতিপূরণ দিতে হয়েছিল এখনকার টাকায় $1 কোটি। সিবাগেগি আপনার একটা আমাশার ওষুধের মধ্যে স্মন নামে একটি সিমটম পাওয়া গিয়েছিল, রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে $12 বিলিয়ন তারা ক্ষতিপূরণ দিয়েছিল শুধু জাপানেই। বাংলাদেশেও কিন্তু একই সময় ওই ওষুধটা বিক্রি হচ্ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের সচেতনতার অভাবে তারা ক্ষতিপূরণ চাইতেই সাহসী করেনি। তো এখন বিষয়টা হলো যে ওই ক্ষতিপূরণের ব্যাপারটা চালু করা দরকার। আর যদি ক্ষতিপূরণের জন্য আমার যথেষ্ট ব্যবস্থা না থাকে তাহলে রোগীদেরকে অন্তত এটা করা যে আমরা যারা নাকি যেসব কোম্পানিগুলো অন্যায়ভাবে অনৈতিকভাবে সম্পদ আহরণ করলো ওই সম্পদগুলোকে রাষ্ট্রায়ত্ত করে নিয়ে বাজেয়াপ্ত করে নিয়ে এটা ভালো কোনো কাজে দান করা, তাহলে অন্তত কিছুটা হয়। শেষ যে পয়েন্টটা বলবো আমি, ওই যে হসপিটাল ফার্মেসিটা খুব দরকার। একই সঙ্গে আমাদের যে ওষুধের দোকানগুলো আছে এই ওষুধের দোকানগুলোর মধ্যে আপনি রিটেল ফার্মেসি বিদেশে যেমন করে আছে, ফার্মাসিস্ট চালাবে ফার্মেসি, না হলে কিন্তু ড্রাগ ইনফরমেশনটা আসবে না, ক্ষতিকর ওষুধগুলো বিক্রি অব্যাহত থাকবে এবং রোগীরা তথ্য পাবে না। কমিউনিটি ফার্মেসি সর্বশেষ এটা নিব। তার সাথে আপনার কাছে যে বিষয়টা আপনি এর আগেও বলছিলেন যে ওষুধের মান পরীক্ষার জন্য যে পরীক্ষাগারের যে অভাবের বিষয়টা, সেইটা তো একটা আছে, আর যেই দুটো আছে সেগুলো আসলে কতটা? না, সেগুলো জনবল তার নেই এবং তাদের ক্যাপাসিটি ওরকম নেই। কিন্তু প্রশ্নটা হলো যে ঔষধের মান নিয়ন্ত্রণের বিকল্প তো কিছু নাই। আপনি যদি ঔষধ বাজারে আমাকে দেন, ওর মান নিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে, এর বিকল্প কিন্তু আমি অন্য কিছু চিন্তা করতে পারি না। সুতরাং ঔষধের মান নিয়ন্ত্রণ ইট ইজ ওপেন, জিরো টলারেন্সের ফ্রেমে আমি বলবো এই ব্যাপারে কম্প্রোমাইজের কোনো স্কোপ নেই। এখন সরকার কেন করতে পারছে না আমাদের জানা নেই। সরকারি হিসাবে তারা বলছে যে আমাদের লোকবলনায় দিজ আর ভেগ কমপ্লেক্স। আচ্ছা, আরেকটা জায়গায় বোধহয় আমাদের আছে, সেটা হচ্ছে যে ঔষধের যে বিকাশমান, আমরা যদি কোয়ালিটি ঔষধ তৈরি না করতে পারি, এটা যখন বাইরে এগুলো লিক হয় তখন কিন্তু আমার যে আন্তর্জাতিক যে বেনিফিটটা আমি পাচ্ছিলাম সেটা কিন্তু না। রিটেল ফার্মেসিংয়ের আরেকটা কোশ্চেন বোধহয় রিসেন্টলি সরকারের চিন্তা ভাবনায় আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্টে বোধহয় তারা একটা করে মডেল ফার্মেসি করার চিন্তা করছে। কিন্তু আমার যেটা দরকার যে গ্রামের যে জায়গাটা সেটা কিন্তু মূল জায়গাটা। আর ফারুক ভাই যেটা বললো যে সত্যিকারের দুঃখের ব্যাপার, একমাত্র সরকারি হাসপাতালে তাদের একটা ফার্মেসি আছে, কিন্তু সেটাও কিন্তু আমি মনে করি যে জনবল বা উপযুক্ত জনবলের অভাব প্রচুর রয়ে গেছে। এগুলো কারেক্ট করে ঔষধ শিল্পকে সমৃদ্ধ করা, জনস্বাস্থ্যকে একটা বেটার মাত্রায় নিয়ে যাওয়া, চিকিৎসকদের ওই যে আবার বললাম যে বদনামটাও এর মধ্যে আমার মনে হয় কিছুটা কমে আসবে। এটা আমি মনে করি এই জায়গাগুলোতে আরো কঠোর হতে হবে। আপনাদের আমরা অনুষ্ঠান একেবারে শেষে উচ্চ আদালতের একটা বেঞ্চ থাকা দরকার এই ওষুধ বিষয়ক নিয়ে, তাহলে খুব দ্রুততার সাথে যেন হয় এই সব এগুলো। আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত স্টুডিওতে এসে আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আলোচনা যারা শুনেছেন, এবং আমরা আশা করব যে এই খাতের যে মানহীন ওষুধ কিংবা ভেজাল ওষুধ যেন কোনোভাবেই বাজারে আসতে না পারে, সে ব্যাপারে কর্তৃপক্ষ যেমন আরও বেশি উদ্যোগী এবং কঠোর হবে, একই সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারাও আরও বেশি সচেতন হবে। সেই কামনায় আজ এখানেই শেষ করছি। তার আগে আপনাদের জানিয়ে রাখি খোলা মঞ্চ অনুষ্ঠানটি মঙ্গলবার সকাল 6টা এবং 9টায় আবারও পুনরায় প্রচার করা হয়। এছাড়া প্রতি রাতেই দীপ্ত টেলিভিশনে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠান থাকে, তা দেখার জন্য রাত 12টায় চোখ রাখতে পারেন। আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, নিরাপদে থাকুন।